গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বুধবার, আর বিশেষ কাজ নিয়ে বিশেষ উদ্দেশ্যে যাচ্ছি কলকাতা। আমার সঙ্গে যাচ্ছে ছোট মিঠুন, ও নিচে ওয়েট করছে। আর আমি দেখো একেবারে রেডি হয়ে নিয়েছি। তো চলো আমার সঙ্গে থাকো, আর সারাটা দিন কীভাবে এনজয় করি দেখতে থাকো। স্টেশন, মিঠুন বাইকটা গ্যারেজে রেখে আসছে, আর আমি ততক্ষণ সামনের দিকে আগাই, টিকিটটা করি। শিয়ালদা স্টেশনের বাইরে, ঘড়িতে এখন বাজে 11:52। আমার সঙ্গে আছে আজকে ছোট মিঠুন, আর ওয়েট করছি উবের ট্যাক্সির জন্য। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, তারপরে আমার সাথে কথা বলছি। তো চলো সঙ্গে থাকো। ট্যাক্সিতে উঠেই উবের ড্রাইভার ভাইয়ের সাথে হয়ে গেল হট্টক। উনি পার্কিং থেকে আমাকে তুলেছেন বলে ওনাকে পার্কিংয়ের টাকা আমাকে দিতে হবে, কিন্তু উনি পার্কিংয়ে ঢুকেছিলেন কাস্টমার নামাতে। তাহলে কেন উনি তাদের থেকে হাফ টাকা নিলেন না, আমার এই প্রশ্নের উত্তর উনি দিতে পারেননি। আর উনি পার্কিংয়ে ঢুকেছেন ওনার প্রয়োজনে, ওনাকে পার্কিংয়ের পুরো টাকাটা আমি কেন দেব, এটার উত্তরও উনি দিতে পারেননি। মিঠুন মুচকি মুচকি হাসছিল। তো কথা বলতে বলতে আমরা আটকে গেছি কলকাতার জ্যামে। আমি কলকাতায় আসবো আর জ্যামে পড়বো না, এটা মনে হয় হতেই পারে না। আর মিডলটন রোড যেতে যে রাস্তাটা হয়ে আমরা যাই ওয়ান ওয়ে বরাবর, অনেকগুলো স্কুল পড়ে, আর সেই কারণেই জ্যামটা একটু বেশিই হয়। তো যাই হোক, আজও এসেছি আমার স্কুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাইল জমা করতে। তো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো নামলাম মিডলটন রোড। আগের দিনও তোমাদের দেখিয়েছি এই জায়গাটা, আর যে আবার এসেছি। তো চলো আগে কাজটা মিটিয়ে নিই। এই সেই মিডলটন রোড ইনকাম ট্যাক্স অফিস। সিকিউরিটির কারণে এখানে ভিডিও করা মানা, কিন্তু তার মধ্যে দিয়েও আমি যতটা ক্লিপস পেরেছি তোমাদের জন্য কালেক্ট করে রেখেছি। তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে না মনের মধ্যে খুঁতখুঁত করে, আর অনেকেই বলে এটা নাকি দিখাওয়া। তো যারা বলে তারা নিন্দুক, আর নিন্দুকের মুখে নুন ফেলতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো, চলে এসেছি কথা বলতে বলতে রিসেপশানে সিগনেচার করে এবার লিফটের বাইরে ওয়েট করছি। তো আমাদের কাজ হয়ে গিয়েছে। আজকে ওই ক্যামাক স্ট্রিট জাংশনে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, সঙ্গে সঙ্গে ট্যাক্সি পেয়ে গিয়েছি। যাই হোক, আমরা আবার শিয়ালদা ফিরছি কিছুক্ষণের মধ্যে। কি ঠিক যে সময় আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছি সেই সময় কোনো কৃষ্ণনগর লোকাল ছিল না। তাই আমরা ঠিক করলাম গেদে লোকালে রানাঘাট পর্যন্ত এগিয়ে যাব, কারণ গেদে লোকালটা একটু ফাঁকা থাকে। আর আমি লেডিস কম্পার্টমেন্টের সামনে ওয়েট করছিলাম, মিঠুন ঠিক তার সামনের কম্পার্টমেন্টে। কথা বলতে বলতে 2:05 গেদে লোকাল শিয়ালদা স্টেশন ছেড়ে দিল। আর যখন কোনো ট্রেন স্টেশন এইভাবে ছাড়ে না, আমার মনটা খুব ভারী হয়ে যায়। কেন জানি না মনে হয় আর হয়তো দেখা হবে না। পিছনে ফেলে রেখে যাচ্ছি সমস্ত মিষ্টি স্মৃতি। আমার এরকম মনে হওয়ার পিছনে নির্দিষ্ট কোনো কারণ নেই। আর আমি অনেক সময়ই ভয়েস ওভার দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে অনেক মনের কথা বলে ফেলি, কিন্তু সবসময় আমার বলা কথাগুলো যে আমার ব্যক্তিগত জীবনকেন্দ্রিক এমনটা নাও হতে পারে। তাই এই 17 মিনিটের ভিডিও দেখে প্লিজ কেউ কোনো ব্লগারকে জাজ করতে যেও না। আমার মনে হয় এতে তোমরা মানুষটিকে ভুল চিনবে বা ভুল বুঝবে। আর এই 17 মিনিটের ভিডিওতে একটা মানুষের প্রাত্যহিক জীবনযাপনের কিছু অংশ দেখানো সম্ভব হয়, সবটা নয়, তাই ভুল করো না। রানাঘাট স্টেশনে নামলাম গেদে লোকালে এসে। এখন আর কৃষ্ণনগর লোকাল নেই। 5:05 ছাড়বে লালগোলা। লালগোলা দাঁড়িয়ে আছে, তো এখন যাচ্ছি লালগোলাতে। চলো সঙ্গে। রানাঘাট স্টেশন অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে রানাঘাট আর এখনের রানাঘাট অনেক পার্থক্য। তবে এসকেলেটার লাগিয়েছে ঠিকই, দুদিন আসলাম দুদিনই দেখলাম চলে না, কবে চালু হবে জানি না।
চলো সঙ্গে থাকো। কেন এটা জেনারেল, এটা লেডিস না। চ আধ ঘন্টার জন্য জানলা লাগবে। মিঠুন জানলার ধারে বসবে, তো আবার নামলাম। জানলা ধারে সব বুঝে। ওই একদম লাস্টে চল। রানাঘাট স্টেশন থেকে ট্রেনটা ছাড়ার পরেই আমি উঠে দাঁড়িয়েছিলাম, তার কারণ আমার পাশে যে ভদ্রলোক বসেছিলেন অত্যন্ত অসভ্যের মতো বসেছিলেন। কেন জানি না, ভীষণ অস্বস্তি হচ্ছিল আমার। ঘড়িতে এখন বাজছে রাত্রি 9:40। তো এই কদিন আমার খাওয়া দাওয়ার একেবারেই কিছু ঠিক ছিল না, শুধু ভগবানের সাথে কথা বলেছি আর খুব ক্লোজ দু একজন বন্ধুর সাথে তাও মেসেজে কথা হয়েছে, মাছের ঝোল আর ভাত। তো চলো আগে ডিনারটা আমি নিয়ে নিই, তারপরে খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা আজকে বলবো। তো আমাদের প্রত্যেকের জীবনেই প্রত্যেকের বাবা মা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়, খুব নির্ভরশীলতার জায়গায়, ভরসার জায়গায় থাকে। অ্যাকোরিয়ামের পাম্পের আওয়াজটা হচ্ছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। এই আওয়াজটা কোনোভাবেই আমার বাদ দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়, তার কারণ যেহেতু জারটা ছোট আর ওই ছোট্ট একটা জারের মধ্যে 9টা মাছ আছে, পাম্পটা বন্ধ করলেই না আমার কেন জানি না মনে হয় ওদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সব মাছগুলো না ওপর দিকে ভেসে চলে যায়। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে দেখি মাছগুলো ওপর দিকে চলে যায়, কেন জানি না। আর এর মধ্যে একদিন ভুলবশত পাম্পের পাইপটা খুলে গিয়েছিল, পাম্পটা চলছিল কিন্তু ভিতরে ফিল্টারটা হচ্ছিল না, তো মাছগুলো তো সব উপর দিকে চলে গিয়েই ছিল, আর একটা মাছ মরে গিয়েছে। আমি সেদিন খুব কষ্ট পেয়েছি, কেঁদেছি। তো সেই কারণে সবসময় আমি খেয়াল রাখি পাম্পটা চলছে কিনা, চলছে ইন দ্য সেন্স ফিল্টারটা হচ্ছে কিনা। তাই খুব দেরি করব না, চটপট কাজের কথাটা আগে বলে দিই। আমাদের প্রত্যেকের জীবনেই বাবা মা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় থাকে। বাবা মায়ের আসনটা একদম আলাদা, গুরুত্বটাও একদম আলাদা। আর আমার মতো সব সন্তানই কম বেশি তার বাবা মাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন, বাবা মায়ের জন্য জীবন দিয়ে দিতে পারেন। এই চিন্তা ভাবনাটাকে আমি স্যালিউট করি, কিন্তু পাশাপাশি আমাদের আরও একটা ব্যাপার মাথায় রাখা উচিত, আমাদেরও রাখা উচিত, বাবা মাকেও রাখা উচিত। সব সন্তানেরই যেমন বাবা মায়ের প্রতি কিছু দায়বদ্ধতা, আশা আকাঙ্ক্ষা কিছু না কিছু থাকে, সব সন্তানের যেমন বাবা মায়ের প্রতি কিছু দায়িত্ব থাকে, বাবা মাও কোনো কিছুর রিটার্ন আশা না করে
কোনো কিছু পাওয়ার আশা না রেখে সন্তানের প্রতি কিছু দায় দায়িত্ব পালন করে, এবং সেই দায় দায়িত্ব পালন করার কারণেই কি আমরা বাবা মায়ের প্রতি দায়বদ্ধ? জানি না, এই প্রশ্নটা বারবার আমার মধ্যে ঘুরে আসে। অনেককেই বলতে শুনি, আমার বাবা আমাকে খুব কষ্ট করে বড় করেছে, আমার মা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে, আমাদের সংসারের প্রতি আমার বাবার অবদান, আমার মায়ের ত্যাগ অপরিসীম। কিন্তু এটি ইন্ডিভিজুয়ালি আলাদা করে প্রচার করার কি খুব দরকার আছে? প্রত্যেকটা সংসারেই হাজব্যান্ড ওয়াইফ নিজেকে উজাড় করে ঢেলে দেন সংসারটার পিছনে। প্রত্যেকটা বাবা মা খুব কষ্ট করে সন্তানকে বড় করেন, পড়াশোনা শেখান, মানুষ করেন। হ্যাঁ, একটা সুপ্ত এক্সপেকটেশন হয়তো বাবা মায়ের মধ্যে থাকে কি আমার মেয়ে বড় হয়ে একটা ভালো জায়গায় বিয়ে হবে, সেখানে সুখে শান্তিতে সংসার করবে, আমার ছেলে বড় হয়ে একটা ভালো চাকরি বাকরি করবে, কি ভালো ব্যবসা করবে, প্রতিষ্ঠিত হবে জীবনে, সুখে শান্তিতে সংসার করবে। ছেলে হলে বাবা মাকে দেখবে, মেয়ে হলে বাবা মায়ের দায়িত্ব নিতে চেষ্টা করবে। তবে মেয়েরা দায়িত্ব নিতে ব্যর্থ হলে অতটা সেটাতে পাপের কিছু নেই, কিন্তু ছেলে যদি দায়িত্ব নিতে ব্যর্থ হয় তার মানে সে বিরাট পাপ করছে। তা সেখানে দাঁড়িয়ে আমার মাথায় বারবার একটা প্রশ্ন ঘুরপাক খায়, যদি তোমরা কেউ রিপ্লাই করো আমার খুব ভালো লাগবে। হয়তো আমি চেষ্টা করব নিজেকে বোঝাতে যে আমি এই জায়গাটায় ভুল, বা আমার চিন্তাভাবনা এই জায়গাটায় ভুল কি ঠিক। সেটা হচ্ছে যে সন্তানকে আমি খুব কষ্ট করে মানুষ করছি, খুব কষ্ট করে বড় করছি, অভাব অনটনের সংসারে নিজে না খেয়ে তার মুখে খাবার তুলে দিচ্ছি, তাকে পড়াশোনা শেখাচ্ছি, একটা কি বলবো, একটা লাক্সারিয়াস লাইফ দেওয়ার চেষ্টা করছি, তাদের কোনো অভাব অনটন রাখছি না, নিজের সামর্থ্যের বাইরে গিয়েও তাদের পড়াশোনা, তাদের ভবিষ্যতের কারণে তাদের প্রতি নিজেদের দায়িত্ব কর্তব্য সমস্তটা পালন করছি নিজেকে উজাড় করে দিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দাবিটা কি হওয়া উচিত? যে সন্তানটা যাতে তার ভবিষ্যৎ জীবনে সুস্থভাবে বাঁচে, সুস্থ জীবন যাপন করে। সুশিক্ষার অর্থ কি শুধু এইটুকুই যে সেও তার সন্তানটাও তার শখ আহ্লাদ, তার পছন্দ অপছন্দ, তার চাওয়া পাওয়া, এগুলো সমস্তটা ত্যাগ করবে বাবা মায়ের জন্য? বাবা বলেছে বলে আমাকে এই ছেলেকে বিয়ে করতে হবে, বাবা বলেছে বলে আমাকে এই মেয়েকে বিয়ে করতে হবে, বাবা বলেছে বলে আমাকে এই বন্ধু সঙ্গ ত্যাগ করতে হবে, বাবা পছন্দ করে না, বাবার মান সম্মানের দিকে তাকিয়ে আমি এই কাজটা করতে পারবো না, এই সিদ্ধান্তটা নিতে পারবো না, আমার কাছে আমার জীবনের সুখটাই সব নয়, বাবা মায়ের মান সম্মানটাই সব। এটাই কি যথার্থ উপায়ে সন্তান মানুষ করা? রাস্তায় চলতে ফিরতে অনেক সময় অনেক জায়গায় অনেক ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি, নিজের অজান্তে ভুল আমরা করে ফেলি। সেই ভুলটার কারণে, সেই ভুল সিদ্ধান্ত বা ভুল পদক্ষেপের কারণে যদি কারোর জীবন নিয়ে, মান সম্মান নিয়ে সমাজে টানাটানি পড়ে যায়, কারোর যদি খুব বড় ক্ষতি হয়ে যায়, সেটাই কি সঠিক উপায়ে সন্তান মানুষ করার উদাহরণ? সেটাই কি বাবা মায়ের উপযুক্ত সন্তান হয়ে ওঠার উদাহরণ?
জীবনে চলার পথে এমন কিছু বন্ধু আমাদের জীবনে আসে যারা প্রকৃত বন্ধু। বন্ধু মানেই সবসময় অসৎ বন্ধু, এটা আমি বিশ্বাস করি না। এমন কিছু বন্ধু আমাদের জীবনে আসে যাদের জন্য আমাদেরও জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়। আমি এটা করলে আমার বন্ধুটা কষ্ট পাবে, আমি এটা করলে আমার বন্ধুটার ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে সেই সমস্ত বন্ধুদের প্রতিও তো আমাদের কিছু দায় দায়িত্ব থাকে। তো যখন সেই দায় দায়িত্বটা আমরা অস্বীকার করি, তখন কি সেটা প্রমাণ করে যে আমি একজন উপযুক্ত সন্তান, আমি একজন সুস্থ স্বাভাবিক নাগরিক? আমার এই প্রশ্নগুলো রইল তোমাদের কাছে। আশা রাখলাম তোমরা রিপ্লাই করবে। আমার কাছে আজও না বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক, বন্ধুর সাথে বন্ধু নির সম্পর্ক ভীষণ জটিল। বুঝি না আমি এই সম্পর্কগুলো। আমার কাছে সত্যিটা সত্যি আর মিথ্যেটা মিথ্যে। একবার যদি কারো দায়িত্ব নিয়ে ফেলি, সেটা অস্বীকার করতে পারি না। সেজন্য হয়তো জীবনে আমাকে অনেক দাম দিতে হয়েছে, দিতে হচ্ছে, দিতে হবেও। কিন্তু খুব সহজেই যারা যে কোনো সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, তারাই কি একমাত্র বাবা মায়ের উপযুক্ত সন্তান? আর সেই সন্তানকে যে বাবা মা উপযুক্ত করে তুলেছে, তারা কি সত্যিই উপযুক্ত বাবা মা? এরকম কিছু প্রশ্ন মনের মধ্যে নিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিনার কমপ্লিট। ভিডিওটা টেনে আর খুব বেশি লম্বা করব না, তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আশা রাখবো তোমরা কমেন্ট বক্সে রিপ্লাই অবশ্যই করবে। ভিডিওটা যদি এতদিন দেখে থাকো তাহলে নিশ্চয়ই কিছু না কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের সমস্ত ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওর অল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এটুকুই। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আনন্দে থেকো, আর ঝুম সুস্মিতার সঙ্গে থেকো। গুড নাইট।